হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, কালকে তোমাদেরকে উইমেন এম্পাওয়ারমেন্টের সিরিজ 1টা প্রোভাইড করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে উইমেন এম্পাওয়ারমেন্টের কনসেপ্ট কী এবং পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি কীভাবে একটা উইমেনকে এম্পাওয়ার করা যায়। এর সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের কিছু ল্যান্ডমার্ক, যেগুলো ভারতীয় মানে বিভিন্ন কোর্ট কেস যেগুলোতে উইমেনদেরকে জয়ী করা হয়েছিল, তো সেই ধরনের কনসেপ্টগুলো তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তো আজকে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করব, যেটা তোমাকে ইন্টারভিউতে উইমেন এম্পাওয়ারমেন্টের সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, যে ভারতের সংবিধানে নারীদের কী কী অধিকার দেওয়া হয়েছে বা কী কী অধিকার সম্পর্কে তুমি জানো, কয়েকটা আলোচনা করো। তো আমি তোমাদেরকে পুরোটাই ডিটেলসে বলে দেবো। তো চলো ভিডিওটা বেশি দেরি না করে স্টার্ট করে ফেলি। ফার্স্টেই দেখো, ফার্স্টে যেটা আছে, দ্য প্রিন্সিপাল অফ দ্য জেন্ডার ইকুয়ালিটি ইজ এনশ্রিন্ড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। মানে হচ্ছে ভারতবর্ষের যে জেন্ডার ইকুয়ালিটি, মানে জেন্ডার বলতে যে এখানে পুরুষ মহিলা দুটোই বলা হচ্ছে, এবং জেন্ডার ইকুয়ালিটি সম্পর্কে যে মানে যে তথ্যগুলো বিষয়ে ভারতবর্ষের কনস্টিটিউশনে রাখা হয়েছে, সেগুলো কোথায় কোথায় আছে? প্রিয়াম্বল, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, মানে হচ্ছে ডিপিএসপিতে, মানে সংবিধানের প্রস্তাবনাতে, ফান্ডামেন্টাল রাইটসে মানে মৌলিক অধিকারে এবং মৌলিক কর্তব্য, এবং ডিপিএসপিতে মানে এখানে আমরা যেহেতু জেন্ডার ইকুয়ালিটি মানে নারীর সম্পর্কে বলছি, তো এই সমস্ত জায়গাতে নারীদের অধিকার সম্পর্কে বলা হয়েছে। দ্য কনস্টিটিউশন নট অনলি গ্র্যান্টস দ্য ইকুয়ালিটি টু উইমেন, মানে কনস্টিটিউশন শুধুমাত্র নারীর যে সমান অধিকার সেটার কথাই বলে না, বাট অলসো এম্পাওয়ার্স দ্য স্টেট টু অ্যাডপ্ট দ্য মেজার্স অফ পজিটিভ ডিসক্রিমিনেশন ইন ফেভার অফ উইমেন। মানে শুধুমাত্র সংবিধান যে নারীদের সমান অধিকারের কথা বলে না, এটা মানে স্টেট বলতে এখানে দেখো, আগেকার দিনে যেমন ছিল যে কোনো রাজার রাজ্য, সেটাকে একটা ইন্ডিয়াকে একটা স্টেট হিসাবে কনস্টিটিউশন বলছে, উল্লেখ করছে যে যদি মনে কর স্টেট যদি মনে করে যে কোনো পজিটিভ ডিসক্রিমিনেশন, মানে কোনো পজিটিভলি ভেদাভেদের মাধ্যমে মানে উইমেনদেরকে যদি একটা ভালো জায়গায় রাখা যায়, তাদেরকে যদি একটু বেনিফিট দেওয়া যায়, তাহলে সেটাতে কনস্টিটিউশন মানে ভারতবর্ষকে বলছে যে এখানে যে গভর্নমেন্ট থাকবে, তারা যদি মনে করে তারা কিছু কনস্টিটিউশনের মধ্যে ইনপুট করতেই পারে, মানে তারা প্রস্তাবনা রাখলো যে আমরা নারীদের সম্পর্কে এটা ভাবছি, সেটা যদি পার্লামেন্টে বা কনস্টিটিউশনে মানে মনে করে যে এটা ঢোকানো যাবে কনস্টিটিউশনের মধ্যে, সেটা সংশোধনের মাধ্যমেই হোক বা সেগুলোটাকে যদি মানে রাখা যাবে, তো সেটা হতেই পারে। ঠিক আছে। তো দেখো নেক্সট কী বলছে, নেক্সট বলছে ফ্রম দ্য 5th 5-year প্ল্যান, যেটা 1974 থেকে 78-এ হয়েছিল। আমরা জানি ইকোনমিক্সে কয়েকটা মানে 5-year প্ল্যানিং ছিল, তো তার মধ্যে যেটা 5th 5-year প্ল্যান, অনওয়ার্ডস হ্যাজ বিন এ মার্ক শিফট ইন দ্য অ্যাপ্রোচ টু উইমেন্স ইস্যুস ফ্রম ওয়েলফেয়ার টু ডেভেলপমেন্ট। মানে 5th 5-year প্ল্যানে এটা ডিসাইড করা হয় যে উইমেনদের যে অধিকার, সেটাকে শুধু একটা ওয়েলফেয়ার না রেখে, মানে একটা সহযোগিতা ব্যাপার না রেখে, সেটাকে যদি একটা উন্নতি করা যায়, ডেভেলপ করা যায়, তাহলে সেটাতে নারীদের আরও মানে বেনিফিট পাওয়াটা যেতে পারে। ঠিক আছে। ইন রিসেন্ট ইয়ার্স দ্য এম্পাওয়ারমেন্ট অফ দ্য উইমেন হ্যাজ বিন রেকগনাইজড অ্যাজ দ্য সেন্ট্রাল ইস্যু ইন ডিটারমাইনিং দ্য স্টেটাস অফ উইমেন। মানে বর্তমানে বছরগুলিতে দেখা যায় যে উইমেন এম্পাওয়ারমেন্ট একটা সেন্ট্রাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, মানে একটা সবথেকে বড় একটা মানে সবথেকে একটা মানে কি বলবো, একটা সেন্ট্রাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে, একটা মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে নারীদের যে অধিকারটা, সেটা মানে অনেক অংশে ব্যাহত হচ্ছে বলেই এখন কনস্টিটিউশন আগে হয়েছিল বলে কনস্টিটিউশন ভেবেছে যে না, নারীদের অধিকার সম্পর্কে সচেতন থাকা দরকার। যদি ভারতবর্ষ মনে করে যে নারীদের অধিকার ব্যাহত হচ্ছে, তারা কোনো কিছু ইনপুট করতে পারে। ঠিক আছে। তো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দ্য ন্যাশনাল কমিশন ফর উইমেন ওয়াজ সেট আপ বাই অ্যান অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট 1990, মানে 1990-এ ন্যাশনাল কমিশন ফর উইমেন তৈরি হয়, এবং মানে 1990-এ অ্যাক্ট অনুযায়ী তৈরি হয়, এবং তৈরি হয় হচ্ছে 1992। ঠিক আছে। এটা সম্পর্কেও তোমাদেরকে একটা ভিডিও প্রোভাইড করা আছে, তোমরা যদি সেটা না দেখো তাহলে অবশ্যই দেখে নিও। এছাড়াও আমি ভিডিওগুলো, বিভিন্ন প্লেলিস্টগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। দেখো, সেফগার্ড দ্য রাইটস, মানে অধিকার তাদের যে, অ্যান্ড লিগাল এন্টাইটেলমেন্টস অফ উইমেন, এবং তাদের জন্য কোনো কিছু যে ল বা অ্যাক্ট, সেগুলো নিয়ে ন্যাশনাল কমিশন ফর উইমেন কাজ করবে। ঠিক আছে। দ্য 73rd অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্ট, যেটা 1993-তে হয়েছিল, তো সেটা কি করে, টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাভ প্রোভাইডেড ফর রিজার্ভেশন অফ দ্য সিটস ইন দ্য লোকাল বডিজ অফ পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিস ফর উইমেন। মানে 73rd 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1993 অনুযায়ী
1993 এগুলো মানে অ্যামেন্ডমেন্ট করা হয় এবং পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে নারীদের জন্য কিছু সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এটা আমি তোমাদেরকে কালকেও বলেছিলাম, যেটা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে, যে ফার্স্ট অফ অল পলিটিক্যালি একজন উইমেনকে ইনভলভ এবং পার্টিসিপেশন থাকতেই হবে। এছাড়াও মানে মানে ইনিশিয়ালি কী করতে হবে, গভর্নমেন্টকে কিছু কোটা দিতে হবে, সংরক্ষণ দিতে হবে। তো সেটা পরবর্তীকালে অ্যামেন্ড করা হয়, ঠিক আছে। লেইং আ স্ট্রং ফাউন্ডেশন ফর দেয়ার পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং অ্যাট দ্য লোকাল লেভেল। যাচ্ছে তারা মানে একটা বড় পরিসরে না গেলেও লোকালি তারা যদি তাদের যে ভয়েসটা বা তাদের যে স্ট্র্যাটেজিটা সেটা যদি সমাজের মানুষের কাছে পৌঁছে দেয় তাহলে সেটা কাজে লাগবে। তো এটা ভেবেই উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য মানে এই সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো বা উইমেনদের জন্য এই সিট রিজার্ভেশনগুলো করা হয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এবার দেখবো আমরা কনস্টিটিউশনে নারীদের কোথায় কোথায় কেমনভাবে অধিকার দেওয়া হয়েছে। তো ফার্স্টে দেখো প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, নারীদের সম্পর্কে অধিকার সম্পর্কে ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, মানে নারীদের আইনের সামনে সমান অধিকার আছে সেটা বলা হয়েছে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি, মানে ইকুয়াল অপরচুনিটি যেটাকে বলবো সেটা হচ্ছে যে মানে সকলের জন্য সমান সুযোগ সুবিধা, মানে একটা নারী পুরুষ হিসাবে যে তুমি একটা সুযোগ সুবিধা পাবে সেটা নয়, নারী হিসেবেও তুমি সুযোগ সুবিধা পাবে সেটা বলা হয়েছে। হিউম্যান কন্ডিশন অ্যাট ওয়ার্ক, মানে যেটা তোমার ওয়ার্ক প্লেস, সেখানে তোমার সাথে একটা মানবিক ব্যবহার করা হবে। ফান্ডামেন্টাল ডিউটি, যেটা হচ্ছে যে মৌলিক কর্তব্যের মধ্যে নারীদের সম্পর্কে বলা হয়েছে, কিছু অধিকার দেওয়া হয়েছে। রিজার্ভেশন অফ দ্য সিটস ফর দ্য উইমেন ইন পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, এটা তোমাদেরকে বলেই দিলাম যে রিজার্ভেশন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি নারীদের জন্য সংরক্ষণ করা হয়েছে, ঠিক আছে। ভোটিং রাইটস, ইলেকটোরাল ল, মানে হচ্ছে যে ভোটিং রাইট যেগুলো বা নির্বাচনেতে নারীদের যে অধিকার সেটা সম্পর্কে কিছু আইন বা কিছু অধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এবার একের পর এক এই 7টা টপিক আমরা দেখে নেব। ফার্স্টেই দেখো প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন। আন্ডার দ্য কনস্টিটিউশনের ল অনুযায়ী উইমেন হ্যাভ দ্য ইকুয়াল রাইটস অ্যাজ মেন, মানে নারীদের পুরুষের সাথে সমান অধিকার আছে, সো অ্যাজ টু এনেবল দেম টু টেক পার্ট ইফেক্টিভলি ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অফ দ্য কান্ট্রি। তো সুতরাং সেখানে সংবিধান বলছে যে নারীদের পুরুষের সাথে সমান অধিকার আছে এবং নারীরা এফেক্টিভলি মানে পার্টিসিপেশন করতে পারবে ভারতের বিভিন্ন প্রশাসনিক দিকগুলোতে, বিভিন্ন প্রশাসনিক বিভাগে নারীদের জন্য সমান অধিকার আছে এবং তারা মন করলে তারা স্ব ইচ্ছায় সেখানে অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল মিনস হচ্ছে যে আইনের সামনে সকলের সমান অধিকার, ঠিক আছে। আর্টিকেল 14 যেটা, সেটা কি বলছে, জেনারেল প্রিন্সিপাল অফ দ্য ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রিন্সিপাল অফ ল। এই আর্টিকেল 40 বলছে আইনের সামনে সকলের সমান অধিকার এবং সকলকে আইন সমানভাবে অধিকার করবে, সেটা নারী হোক পুরুষই হোক চিলড্রেন হোক, মানে যে কিছু হোক না কেন। কিন্তু দেখো এখানে যেহেতু সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে, তো তোমাকে যখন ইন্টারভিউয়ার জানতে চাইবে তো সেখানে তুমি এটা বলতেই পারো, কারণ এখানে একজন নারী হিসাবে তুমি অধিকার পাবে সেটা সংবিধানে তো বলাই আছে, ঠিক আছে। নেক্সট দেখো প্রোহিবিশন ফ্রম ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স অর মানে প্লেস অফ বার্থ, মানে এখানে হচ্ছে ভেদাভেদ করা যাবে না একটা মানুষকে তার ধর্ম, তার মানে জাতি, তার মানে কাস্ট, সে কোন কাস্ট থেকে বিলং করে, আর জেনারেল কাস্ট, এসসি এসটি ওবিসি, সেখান থেকে কোনো ভেদাভেদ চলবে না। সেক্স মানে লিঙ্গ, মানে পুরুষ বা মহিলা হিসেবে ভেদাভেদ চলবে না। অর প্লেস অফ বার্থ, মানে তোমার কোন জায়গায় জন্ম সেই জায়গা নিয়ে তোমার ভেদাভেদ চলবে না, এখানে কোনো ডিসক্রিমিনেশন চলবে না সংবিধানের আইন অনুযায়ী, ঠিক আছে। যদি তুমি ডিসক্রিমিনেশন করো তার মানে তুমি আইনের চোখে অপরাধী, ঠিক আছে। তো নেক্সট দেখো, এছাড়াও 15(1) এবং 15(2)-তে বলা হয়েছে প্রোহিবিটস দ্য স্টেট from discriminating against any citizen only on the basis of any one or more aspects such as religion, race, caste, sex, place of birth or any of them. 15(1) ও 2 বলা হয়েছে স্টেট, মানে তোমাদেরকে আগেই বললাম ইন্ডিয়ার কথা বলা হয়েছে, যে ইন্ডিয়া কখনো কোনো মানুষকে, ভারতের কোনো মানে জনজাতিকে এই যে জিনিসগুলো আছে, যে রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ, এগুলোর ভিত্তিতে কোনো রকম ভেদাভেদ করতে পারবে না, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে যে 15(3)-এ কি বলা হয়েছে, মেক্স ইট পসিবল ফর দ্য স্টেট টু ক্রিয়েট স্পেশাল প্রভিশন ফর প্রোটেক্টিং দ্য ইন্টারেস্ট অফ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন। 15(3)-এ বলা হয়েছে যদি ভারতবর্ষ মনে করে যে নারীদেরকে অধিকার এবং নারীদের কিছু বেনিফিট আছে এরকম বিষয়ে তারা কিছু
মানে তারা কিছু স্পেশাল প্রভিশন দিতে পারে, মানে কোনো মানে তাদের জন্য একটা সুযোগ সুবিধা দিতে পারে। এটা যদি স্টেট মনে করে, মানে ইন্ডিয়া যদি মনে করে যে না এই এই বিষয়ে নারীদের অধিকার দেওয়া যাবে, মানে কোনো স্কিমের মাধ্যমে বা কোনো মানে কোনো তারা যদি মনে করলো যে কনস্টিটিউশনে আমরা একটা এটার জন্য একটা লড়বো নারীদের এই জিনিসটার জন্য, তারা যদি মনে করে সেখানে অ্যামেন্ডমেন্ট করে তারা সেই জিনিসটা লড়ে ঢোকাতে পারে। সেটা ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করছে, ইন্ডিয়ার গভর্নমেন্টের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। আর্টিকেল 15(4)(4)-এ কি বলা হয়েছে যে ক্যাপাসিটিস দ্য স্টেট টু ক্রিয়েট স্পেশাল অ্যারেঞ্জমেন্টস অফ প্রমোটিং ইন্টারেস্ট অ্যান্ড ওয়েলফেয়ার সোশ্যালি অ্যান্ড এডুকেশনি ব্যাকওয়ার্ড ক্লাসেস অফ সোসাইটি। মানে দেখো ব্যাকওয়ার্ড ক্লাস সোসাইটিতেও মানে আদিবাসীদের মধ্যে ধরো এখানে অনেক মহিলা আছে এবং এদের জন্য যদি মানে ভারতবর্ষ সরকার মনে করে যে তাদের জন্য কিছু সোশ্যালি বা এডুকেশনালি তাদের জন্য কিছু তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেবে, তাহলে সেটাও করতে পারে। এখানে টোটালি মহিলাদের ওপরে আমি কথাটা বলছি, মানে এখানে সকলের জন্য বলা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস সোসাইটি। কিন্তু যেহেতু আমরা এটা মানে এখানে কিন্তু দেখো কোনো বলা নাই যে পুরুষ বা মহিলা বলে, কিন্তু এখানে তো বিশেষ করে মহিলাদের কথাই বলা হচ্ছে যে তারা যদি মনে করে তারা বেনিফিট দিতে পারে, ঠিক আছে। নেক্সট দেখো ইকুয়াল অপরচুনিটি, মানে তোমার সুযোগ সুবিধা সমান থাকবে। দেখো আর্টিকেল 16-এ কি বলছে, প্রোভাইডস ফর ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন ইন দ্য ম্যাটার্স রিলেটিং টু এমপ্লয়মেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট টু এনি অফিস আন্ডার দ্য স্টেট। মানে স্টেটের আন্ডারে তুমি যদি কোনো জায়গায় মানে এমপ্লয় হতে চাও বা কোনো অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে যাও, তাহলে সেখানে মানে সকল ভারতবাসীর মধ্যে কোনো রকম মানে সকল সুযোগ সুবিধা তোমাকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তুমি যদি ক্যাপেবল হও, ঠিক আছে। এখানে কোনো ডিসক্রিমিনেশন চলবে না, মানে জব পারপাসে যেটা বলছি, মানে এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই যে তোমার সেক্স, কাস্ট, রেস, রিলিজিয়ান, এখানে কোনো ডিসক্রিমিনেশন নেই। তুমি মন করলে তোমাকে সুযোগ সুবিধা দেওয়া হতে পারে, যদিও এর অনেক রিজার্ভেশন আছে, যেটা আমি তোমাদেরকে একটা মানে পরে ক্লাসে বুঝিয়ে দেবো। এটা অনেকের মানে যাদের কাস্ট আছে তাদের এটা জানা অবশ্যই দরকার যে ভারতীয় সংবিধানে এটা না থাকার পরেও এরকম একটা জিনিস আছে যে রিজার্ভেশন আছে জবের ক্ষেত্রে, তো সেগুলো তোমাদেরকে বলে দেবো। কিন্তু এটা বলা হচ্ছে যে কোনো মানে ডিসক্রিমিনেশন নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে 39-এ কী বলা হচ্ছে, 39-এ রিকোয়ার্স দ্য স্টেট টু ডাইরেক্ট ইটস পলিসি টুয়ার্ডস দ্য সিকিউরিং ফর মেন অ্যান্ড উইমেন ইকুয়ালি দ্য রাইট টু অ্যাডাকুয়েট মিনস অফ লাইভলিহুড। মানে তাদের জীবনে সঠিকভাবে বাঁচার জন্য নারী ও পুরুষের সমান অধিকার আছে। এর জন্য মানে স্টেট যদি মানে স্টেট বলতে এখানে বললাম ইন্ডিয়া ইউনিয়ন গভর্নমেন্ট যদি মনে করে যে কোনো পলিসি মানে মানে ইনিশিয়েটিভ নিতেই পারে যে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া তাদের জন্য একটা সিকিউরিটি পারপাস, সেটাও মনে করলে স্টেট করতে পারে, ঠিক আছে। ইউনিয়ন গভর্নমেন্ট করতে পারে, যেটা হচ্ছে আর্টিকেল 39-এ আছে, কিন্তু 39-এর পার্টে আছে, ঠিক আছে। অ্যান্ড ইকুয়াল পে ফর দ্য ইকুয়াল ওয়ার্ক ফর দ্য বোথ মেন অ্যান্ড উইমেন, যেটা আছে 39D-তে। মানে একজন পুরুষ আর মহিলা উভয়ই একটা কোম্পানিতে কাজ করছে, একই টাইম ধরে কাজ করছে, কিন্তু এটা নয় যে সেও 8 ঘন্টা একটা মহিলা 8 ঘন্টা কাজ করছে কিন্তু তাকে 8,000 টাকা দেওয়া হচ্ছে, কিন্তু পুরুষটা 8 ঘন্টা কাজ করছে তাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে, এটা নয়। উভয়কেই যদি 10,000 দাও 10,000 দিতে হবে, যদি 8,000 দাও 8,000ই দিতে হবে, কোনো ডিসক্রিমিনেশন চলবে না এখানে, ঠিক আছে। তো এটাই বলা হচ্ছে। নেক্সট হচ্ছে আর্টিকেল 39A-তে। হ্যাঁ, 39A-তে কী বলা হচ্ছে, মানে এগুলো কিন্তু দেখো তোমাদেরকে যে দেখো এই যে ইকুয়াল অপরচুনিটি এর মধ্যেই কিন্তু এই 39 আছে, যতক্ষণ না ওই ওপরে হেডিংটা দেখছো ততক্ষণই কিন্তু শেষ হচ্ছে না, এর মধ্যেই চলছে। আমি যেহেতু এখানে জায়গাটা মানে পূর্ণ করতে পারিনি, সুতরাং পরে দিয়ে দিয়েছি। এর আগেও যদি দেখবে মানে যদি ইকুয়ালিটি বিফোর লতে ওখানেও সেম আছে, যে এটা নয় যতক্ষণে না হেডিংটা আসছে ততক্ষণে কিন্তু শেষ হচ্ছে না, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে যে 39A-তে হচ্ছে ডাইরেক্ট দ্য স্টেট টু প্রমোট দ্য জাস্টিসকে প্রমোট মানে জাস্টিস সম্পর্কে প্রচার করতে বলছে অন দ্য বেসিস অফ দ্য ইকুয়াল অপরচুনিটি, মানে সমান যে সুযোগ সুবিধা সেগুলোর ওপরে ভিত্তি করে, টু প্রমোট দ্য ফ্রি লিগাল এড বাই সুটেবল লেজিসলেশন অর স্কিম অর ইন এনি আদার ওয়ে টু এনশিওর দ্যাট opportunities for securing justice are not denied to any citizen by reason of economic or other disabilities। মানে এখানে বলা হচ্ছে যে মানে এটা নয় যে তোমার কাছে অর্থ বেশি আছে বা তুমি সক্ষম নয়, মানে তুমি নারী বলে তুমি আইনের চোখে মানে মানে তুমি যে তোমার জাস্টিসটা সেটা তুমি পাবে না। তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে এটাই বলা হচ্ছে যে তারা যতটা পারবে প্রচার করুক যে সেটা কোনো আইনগতভাবেই হোক বা সেটা কোনো স্কিমের মাধ্যমেই হোক, যে যদি তুমি পুরুষ হও, তুমি যদি কোনো অত্যাচার করো নারীদের ওপরে,
হ্যাঁ, তাহলে তুমি এটা নয় যে তুমি ছাড় পেয়ে যাবে, এটা নয় তোমার কাছে অর্থ আছে বলে তুমি ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? এরকম হবে না। আইনের চোখে সকলেই সমান, তো সেখানে তুমি সমান অপরচুনিটি পাবে। তো নারীদেরকেও এটা বলা হচ্ছে যে তোমাদের উপরে যদি কোনো অত্যাচার হয় তাহলে সেখানেও তোমরা একটা মানে তোমাদের ভয় নেই যে তোমরা নারী বলে তোমরা অপরচুনিটি পাবে না। তো যদি তুমি সত্যি হও তাহলে তুমি ন্যায় অবশ্যই পাবে, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে দেখো হিউম্যান কন্ডিশন অ্যাট ওয়ার্ক, ঠিক আছে? দেখো আর্টিকেল 42 ডাইরেক্টস দ্য স্টেট টু মেক প্রভিশন ফর সিকিউরিং জাস্টিস অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড ফর ম্যাটারনিটি রিলিফ। মানে হচ্ছে 42তে আর্টিকেল 42তে বলা হচ্ছে যে ওয়ার্ক প্লেসে নারীদের সাথে একটা মানবিক ব্যবহার করা, তাদেরকে একটা স্বাস্থ্যকর পরিবেশ দেওয়া। নারীদের সাথে অনেক রকম মানে মানে অনেক রকম জিনিস চলতে থাকে। এক তো হচ্ছে দেখো নারীদের শারীরিক অবস্থা খারাপ হতেই পারে, ঠিক আছে? এবং আমি তোমাদের উদ্দেশ্যে যেহেতু মহিলাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো তোমাদেরকে বলতে পারি দেখো মহিলাদের যখন পিরিয়ডস হয় তখন আমাদের শারীরিক অবস্থা অতটা ভালো হয় না। তো সেখানে যদি একটা মহিলা মনে করে যে সে লিভ নেবে এবং সে পারমিশন নিতে চায়, তো সেখানে যদি তাকে মেন্টালি হ্যারাস্ট করা হয়, এটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? সেখানে নারীদের যে শারীরিক অবস্থাটা সেটা একমাত্র নারীরাই বুঝতে পারে। তো সেখানে তাদের উপরে যে একটা মানবীয় ব্যবহার যেন করা যায়, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বললাম, ঠিক আছে? এছাড়াও ম্যাটারনিটি রিলিফ মানে যখন মাতৃত্বকালীন অবস্থা তখন তার শারীরিক অনেক প্রবলেম থাকে। তো সেখানে উচিত সেটা গভর্নমেন্ট অফিস হোক বা প্রাইভেট অফিস হোক, সেখানে একটা মানে তাদেরকে একটা লিভ দেওয়া। এবং এটা এখন চালু যদিও হয়েছে, তো এগুলো নিয়েও তোমাদের সাথে পরে আলোচনা করব। তো এই ধরনের জিনিস সংবিধানে আছে আর্টিকেল 42তে, ঠিক আছে? এগুলো বেনিফিট দেওয়া হয়েছে। নেক্সট দেখো ফান্ডামেন্টাল ডিউটি, যেটা হচ্ছে 51A(e)তে, যেখানে বলা হয়েছে যে এটা মৌলিক কর্তব্য, যেটা হচ্ছে যে আপন এভরি সিটিজেন টু রিনাউন্স প্র্যাকটিস ডেরোগেটরি টু দ্য ডিগনিটি অফ দ্য উইমেন। মানে প্রত্যেক ভারতবাসীকে বলা হচ্ছে যে নারীদের সম্পর্কে কোনো রকম কটূক্তিপূর্ণ যে মন্তব্য যেন না করা হয়। তাদের একটা সম্মান আছে নারীদের, তো সেই ডিগনিটিটা যেন তাদের সাথে বজায় রাখা হয়, তাদেরকে একটা সম্মান করা হয়। তো সেই ডিগনিটিটা কখনো হারিয়ে মানে সেই ধরনের কটূক্তি যেন নারীদেরকে না করা হয়, তো সেটাই বলা হচ্ছে, ঠিক আছে? এটা ফান্ডামেন্টাল ডিউটি, মানে সেটা তোমার কর্তব্য, প্রত্যেক সিটিজেনের কর্তব্য, সেটা মৌলিক কর্তব্য, ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো রিজার্ভেশন সিট পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটিতে, ঠিক আছে? সেটা হচ্ছে 243D3 আর 243T3। এখানে কী করছে, প্রোভাইড ফর রিজার্ভেশন of not less than 1/3 of the total number of seats in panchayat and municipalities for women to be allotted by rotation to different constituency। মানে 243D3তে এবং 243T3তে বলা হচ্ছে যে রিজার্ভেশন যেন 1/3 কম না হয় পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে মহিলাদের জন্য, ঠিক আছে? এবং সেটা রোটেশনে হতে পারে যে এই নির্বাচনী এলাকায় এবার হলো, তো পরের নির্বাচনী এলাকাতে পরের বার হবে, তো এরকমভাবে রিজার্ভেশনটা হতে পারে, কিন্তু রিজার্ভেশন থাকতেই হবে। 243D4 এবং T4 কি বলা হয়েছে, প্রোভাইড নট লেস দ্যান 1/3 of the total number of officers of chairperson in the panchayat and municipality each level to be reserved for women। এখানেও সেম বলা হয়েছে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে চেয়ারপারসন থাকে, অফিসের চেয়ারপারসন থাকে, সেখানেও মধ্যে যে 1/3 সংরক্ষণের কথা বলা হচ্ছে মহিলাদের জন্য, ঠিক আছে? নেক্সট দেখো ভোটিং রাইটস অর ইলেকটোরাল ল, মানে যেখানে নির্বাচনী হয় সেই সমস্ত দিকে মহিলাদের কী ধরনের বেনিফিট দিয়েছে সংবিধান, সেগুলো বলছে। নট লেস দ্যান 1/3 সিট শ্যাল বি রিজার্ভ ফর উইমেন। 1/3 কম অংশ মহিলাদের জন্য রিজার্ভ করা থাকবে না, সেটা যে কোনো পার্টি পলিটিক্সের যে কোনো দলই হোক না, সব কিছুতে। সাচ সিটস মে বি অ্যালোটেড বাই রোটেশন টু ডিফারেন্ট কনস্টিটিউশন ইন আ পঞ্চায়েতে বিভিন্ন কনস্টিটিউশনের মধ্যে, নির্বাচনী এলাকার মধ্যে এদের জন্য 1/3 সংরক্ষণ থাকতে হবে, ঠিক আছে? দ্য অফিস অফ দ্য চেয়ারপারসন ইন দ্য পঞ্চায়েত অ্যাট দ্য ভিলেজ অর ইন এনি আদার লেভেল শ্যাল বি রিজার্ভ ফর SC ST অ্যান্ড উইমেন ইন সাচ ম্যানার অ্যাজ দ্য লেজিসলেচার অফ দ্য স্টেট মে বি ল প্রোভাইড। মানে এটাও সেম বলা হচ্ছে যে চেয়ারপারসন হোক পঞ্চায়েতের, তো সেখানেও SC ST মানে যারা মানে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে আছে, ধরো SC ST বা উইমেনদের মধ্যেও এদের রিজার্ভেশন থাকতে হবে, ঠিক আছে? এরপর দেখো রিজার্ভেশন অফ দ্য সিটস ফর দ্য উইমেন ইন মিউনিসিপ্যালিটিস ইজ প্রোভাইড। মানে এটা পঞ্চায়েতে ছিল আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, সেম কথাই বলছি। এটা হচ্ছে ভোটিং রাইটস বা ইলেকটোরাল ল, মানে মহিলারা কী কী বেনিফিট পায় ভোটিংয়ে এবং ইলেকটোরাল দিকে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে যা প্রভিশন ছিল, 7টা টপিক ছিল, দেখো তোমাদেরকে আলোচনা করে দিয়েছে। এবার শেষে কি বলছে দেখো, টু আপহোল্ড দ্য কনস্টিটিউশন ম্যান্ডেটেড
হ্যাঁ, দ্য স্টেট হ্যাজ enacted various legislature measures intended to ensure equal rights to counter social discrimination and various forms of violence। মানে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কনস্টিটিউশনে তো ম্যান্ডেট করাই হয়েছে, মানে ম্যান্ডেটরি করাই হয়েছে। এর সঙ্গে সঙ্গে যদি স্টেট মনে করে যে কোনো আইন বা কোনো স্কিমের দ্বারা নারীরা ইকুয়াল রাইট মানে সমান তাদের একটা অধিকার আরও ভালোভাবে পেতে পারে বা ভেদাভেদ চলে যেতে পারে সমাজ থেকে, তাহলে বা নারীদের প্রতি যে হিংসা মানে সৃষ্টি হচ্ছে সেগুলো চলে যেতে পারে। অ্যান্ড অ্যাট্রোসিয়েটস অ্যান্ড প্রোভাইড সাপোর্ট সার্ভিস স্পেশালি ওয়ার্কিং উইমেন। বা যদি মনে করে যে ওয়ার্কিং উইমেনদের উপরে কোনো হ্যারাসমেন্ট হচ্ছে, সেটা যদি ওয়ার্কিং উইমেনরা জানায়, তাহলে সেখানে যদি মনে করে যে তারা গভর্নমেন্ট কিছু সাহায্য করতে পারে, তাহলে সেখানে তারা কনস্টিটিউশনে সেগুলো এনাক্টেড করার জন্য প্রস্তাবনা রাখতেই পারে। যেমন ধরো এই ম্যাটারনিটি রিলিভ বেনিফিট মানে ম্যাটারনিটি যে লিভ, এটা সরকার কিন্তু পরবর্তীকালে ঘোষণা করেছে যে গভর্নমেন্ট অফিসে এতদিনের জন্য একটা ছুটি থাকবে, ঘোষণা করেছে। এগুলো সম্পর্কে তোমাদেরকে পরে বলবো আমি। Although women may be victims of any of the crimes such as murder, robbery, cheating, etc., the crimes which are directed specially against women are characterized as the crime against women। মহিলাদের উপরে যে কোনো ধরনের অত্যাচার, যেমন হচ্ছে সেটা মার্ডারই হোক, রবারি হোক, চিটিং হোক, এখানে যদি মহিলারা ভিকটিম হয় তাহলে সেই ধরনের কেসটাকে ক্যারেক্টারাইজ করা হয় কি ক্রাইম এগেনস্ট উইমেন। তো এগুলো হচ্ছে খুবই খারাপ যে মহিলাদের উপর যে অত্যাচার করা। কারণ যতই হোক মানে মানে সব মহিলারা তো এরকম নয় যে সবাই মার্শাল আর্ট থেকে বা সবাই শারীরিক দিক থেকে দুর্বল। অনেক সময় গৃহস্থলীতে তারা হিংসার শিকার হয়। তো এই সমস্ত কেসগুলোতে বা কোনো রবারি, মহিলাদের থেকে যে ছিনতাই সমস্ত কিছু হয়, সেগুলো হচ্ছে মহিলাদের উপরে একটা ক্রাইম হয়। তো এই সমস্ত ব্যাপারগুলিতে যদি স্টেট মনে করে যে তারা কোনো অ্যাকশন নিতে পারবে, কোনো প্রস্তাবনা রাখতে পারবে সংবিধানে, পার্লামেন্টে, তাহলে সেগুলো তারা অবশ্যই করতে পারে। এগুলো তাদেরকে বেনিফিট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এতটাই শেষ ছিল কনস্টিটিউশনে যাবতীয় যা মহিলাদের অধিকার সম্পর্কে বলা হয়েছে, সেগুলো তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর আগের সিরিজ 1-এর ভিডিওটা অবশ্যই দেখে নিও চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। আমি অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তিনটে তোমাদেরকে আগেও বলেছি, যে আরেকবার বলে দিই যে আইসিডিএস ইন্টারভিউয়ের জন্য যাবতীয় জেনারেল নলেজ বা ইন্টারভিউ বা কারেন্ট টপিকের সমস্ত বিষয়গুলো আমার চ্যানেলের প্লেলিস্টে জিকে পোর্শন, জিকে জেনারেল নলেজ, এছাড়াও ইন্টারভিউ এবং কারেন্ট টপিক সেকশানে ভাগ করা আছে। তো এগুলো আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই